হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার গাইজ, ইংরাজি সাহিত্যের ইতিহাস পুরো বিষয়টাকে 10 মিনিটের মধ্যে আগে সামারি ওয়াইজ আনবো আমি, যে সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। অলরাইট, তারপর আমি প্রশ্ন করব, তার কারণ তোমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছো। গতকাল আমি তোমাদেরকে সময় দিয়েছিলাম যে বাড়ি থেকে পড়ে এসো। সো হোপফুলি ইউ হ্যাভ গন থ্রু ইট, তোমরা এটা থরলি পড়ে এসছো। আগে বলি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ব্যাপারটা কি, ইংরাজি সাহিত্যের ইতিহাস কি রয়েছে। একটা বড় দেশ রয়েছে, দেশটা 4 ভাগে বিভক্ত। দেশটার নাম হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউকে বলতে পারো বা ব্রিটেন ধরো। এখন ইউকে আমরা ইউকে বলে থাকি, আগেকার দিনে এটাকে ব্রিটেন বলা হতো, বুঝতে পারলে। একটা বড় দেশ ব্রিটেন, সে ব্রিটেনকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা বড় দেশ, একটা গোল পাউরুটি, একটা গোল পিৎজা, সেই পিৎজাটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক একটা খণ্ডের এক একটা নাম আছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড, এই 4টা দেশ মিলে হলো ব্রিটেন। ব্রিটেনে আদিবাসী যদি বলিস, একদম প্রথমে কারা বাস করতো, একদম প্রথমে বাস করতো কারা? প্যাগানসরা থাকতো বা ফিশারম্যানরা থাকতো। এদেরকে এদিকে অনেকে পিক্স বলা হয়েছে। কি বলা হয়েছে? পিক্স। এরা মাছ টাছ ধরতো। এদের ধর্ম কি ছিল? প্রকৃতির পূজা করাটাই এদের ধর্ম ছিল। তো এই জন্য এদিকে প্যাগানস বলা হচ্ছে। কি বলা হচ্ছে? প্যাগানস। এই প্যাগানস দিকে, এই প্যাগানসরা মূলত প্রকৃতি প্রেমী ছিল। কি ছিল? প্রকৃতি প্রেমী। এরপরে আমরা পিক্সকেও পাচ্ছি, যে এদিকে পিক্সও বলা হচ্ছে, বুঝতে পারলে কিনা। এদের এই যে মানুষগুলো ছিল, এরাই ইংল্যান্ডের বা পুরো ব্রিটেনটা বলতে পারে আদি মানুষ বা আদি বাসিন্দা এরাই ছিল। এরপরে একটা নতুন গোষ্ঠী আসছে, যারা খুব হ্যান্ডসাম ছিল, টল ছিল, শক্তিশালী ছিল, ফর্সা ছিল, লোহার ব্যবহার জানতো। তাদের নাম কি হচ্ছে? কেল্ট। তারা ছিল সবাই কেল্ট। এবং কেল্টরা এসে সেই ফিশারম্যানদের সরিয়ে দিচ্ছে এবং জায়গাটা দখল করে ফেলছে। কেল্টরা এখানে রাজ্য শাসন শুরু করছে এবং সফলতার সাথে বেশ কিছুদিন স্থায়ীভাবে বসবাস করতে শুরু করছে এবং কেল্টরা সেখানে থাকতে শুরু করে দিচ্ছে। কিন্তু কেল্টরাও প্যাগানেই ছিল। কেল্টরা কি ছিল? প্যাগান ছিল। এরপরে কি হচ্ছে? কেল্টদের সরিয়ে দিয়ে আসছে একটা নতুন উন্নত জাতি, উন্নত সভ্যতা। অন্যদিকে তুই যদি যাস, ইংল্যান্ড, ব্রিটেন থেকে বহু দূরে ইউরোপিয়ান সাইডে তুই যদি দেখিস, একটা দেশ উন্নত হচ্ছিল, রোমান সাম্রাজ্য। সেই রোমান সাম্রাজ্যের জুলিয়াস সিজার একবার আসছেন। কি নাম? জুলিয়াস সিজার। তিনি প্রথমবার ইংল্যান্ডে ভিজিট করছেন। তাহলে ব্রিটেনে প্রথমবার ভিজিট করছে কোন রোমান সম্রাট? জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার ভিজিট করছেন। জুলিয়াস সিজারের পর, অনেক পরে উনি এসে পুরো সাম্রাজ্যটাকে জিতে নিচ্ছেন, এমনি করেননি কিন্তু জুলিয়াস সিজার এসেছিলেন এবং ভিসি উনি এসে বললেন, বাহ, দেখলাম, খুব সুন্দর লাগলো, জিতে নিলাম। একটা সামান্য জায়গায় জিতেছিলেন, কিন্তু পুরো ইংল্যান্ডকে, পুরো ব্রিটেনকে তিনি দখলের মধ্যে নেননি জুলিয়াস সিজার। তার অনেক পরে আরেকজন রোমান সম্রাট আসবেন, রোমান সম্রাট আসবেন। কি নাম? সেন্ট অগাস্টাইন। সাধুটা, ঠিক আছে, কিন্তু ওটা তো সাধুটার নাম, সেন্ট অগাস্টাইন। ক্লডিয়াস, সম্রাট ক্লডিয়াস। কি নাম ছিল? সম্রাট ক্লডিয়াস। 40,000 সৈনিক নিয়ে আসবে। কত সৈনিক নিয়ে আসবে? 40,000 সোলজার্স। 40,000 সৈনিক নিয়ে আসবেন এবং একটা সাধুও আসবেন, যে সাধুটার নাম ছিল সেন্ট অগাস্টাইন। ইনি কি করবেন? খ্রিস্ট ধর্মের প্রসার করবেন। তার কারণ ততদিন ইংল্যান্ডে খ্রিস্ট ধর্ম চলে এসেছে, মানে জিসাস ক্রাইস্টের যে রিলিজিয়নটা, জিসাস ক্রাইস্ট সন অফ গড, বুঝতে পারলে। যিশু খ্রিস্টের যে ধর্ম প্রচার করেছেন, সেই ক্রিশ্চিয়ানিটি, সেই যুগে নতুন ধর্ম ছিল, বুঝতে পারলে। সেই নতুন ধর্ম ইংল্যান্ডে প্রসারিত হতে শুরু করলো রোমানদের হাত ধরে। তার মানে রোমানরা প্রবেশ করলো। তাহলে একদম প্রথমে ছিল পিক্সরা ছিল বা ফিশারম্যানরা ছিল বা প্যাগানরা ছিল। তারপরে এলো কেল্টিকরা, কেল্টিকদের পরে এলো রোমানরা। রোমানদের হাত ধরে ওখানে উন্নতি এলো। কি হলো? প্রভূত উন্নতি, প্রচুর উন্নতি, বড় বড় সড়ক তৈরি হলো, ওখানে ব্যবসা বাণিজ্যের উন্নতি হলো, রোমানদের হাত ধরে সব হচ্ছে। এবং কি ওখানে মন্দির, টেম্পলস তৈরি হলো, ইনফ্যাক্ট বলতে গেলে চার্চ তৈরি হলো, এবং কি ক্রিশ্চিয়ানিটি স্প্রেড হলো, তার সাথে সাথে বাইবেল স্প্রেড হলো, এবং তার সাথে সাথে বিবলিক্যাল কনসেপ্ট স্প্রেড হলো, তার সাথে সাথে ল্যাটিন ভাষা ছড়িয়ে পড়লো, বুঝতে পারলে। তাহলে রোম থেকে আসা ল্যাটিন ভাষা, উন্নতি এবং প্রপার অর্ডার, একটা সিস্টেমেটিক অর্ডার। তার কারণ রোমের মানুষজন যথেষ্ট সিভিলাইজ ছিল, এরা এসে ইংল্যান্ডটাকে অনেকটাই উন্নত করতে সাহায্য করেছিল। তাহলে এইটা ছিল রোমের অংশ। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এরপরে আমরা দেখতে পাই রোমানরা একটা সময়ে এসে পর রোমানদের নাভিশ্বাস উঠছে। রোমানরা বলছে আর সামলাতে পারবো না ইংল্যান্ডকে। তার কারণ তার নিজের দেশ অ্যাটাক হয়ে যাচ্ছে বারবেরিয়ানসদের দ্বারা, বুঝতে পারলে। রোমের নিজের দেশ অ্যাটাক হচ্ছে লুণ্ঠনকারী, আক্রমণকারীদের দ্বারা। তখন রোমানরা কি করছে? ইংল্যান্ডকে ছেড়ে দিয়ে, ব্রিটেনকে ছেড়ে দিয়ে 40,000 সৈন্য নিজের দেশে নিয়ে চলে যাচ্ছে এবং নিজের দেশকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। আমি বাই দ্য ওয়ে এই ক্ষেত্রে একটা বলে রাখবো, রোমও কিন্তু বাঁচতে পারেনি শেষ পর্যন্ত।
রোমের দেওয়াল পড়ে যাচ্ছে, রোম নগরী ধ্বংস হয়ে যাচ্ছে, বুঝতে পারলি কি না? রোম নগরীও কিন্তু ধ্বংসই হয়ে যাচ্ছে। অন্যদিকে ইংল্যান্ডের কি হলো? ইংল্যান্ড তো সম্পূর্ণ অসহায় হয়ে গেল। তার কারণে ইংল্যান্ডে যে একটা প্রপার সেন্ট্রালাইজ ফোর্স ছিল, রোমানরা কিন্তু কলোনি বানিয়ে রেখেছিল, তাই না? রোমানরা চলে যাওয়াতে এখানে কি হলো, ইংল্যান্ডে যে যেখানে পারলো ক্ষমতাশালী হয়ে উঠলো। ছোট ছোট জমিদাররা নিজেদেরকে রাজা ঘোষণা করে দিল এবং একটা প্রপার ডিসঅর্ডার শুরু হয়ে গেল ইংল্যান্ডে। এটাতে কি আর কার পক্ষে সুবিধা হলো? বাইরের যে শত্রুরা ছিল তাদের পক্ষে ভয়ানক সুবিধা হলো এবং তারা ইংল্যান্ডকে বারবার লুণ্ঠন করতে শুরু করলো। ঠিক এমনই জায়গাতে একটা লিজেন্ডারি কিং উঠে আসছে, নাম হচ্ছে কিং আর্থার। কি নাম? কিং আর্থার। কিং আর্থার উঠে আসছে এবং কিং আর্থার কি করছেন? এই জায়গাটাকে সংঘবদ্ধ করবার চেষ্টা করছেন এবং কিং আর্থার প্রথম রাজাদের রাজা হিসাবে উঠে আসছেন। কিং আর্থার নিয়ে বহু গল্প আছে। তার নাকি একটা জাদুঘর ছিল মার্লিন, তার নাকি একটা জাদুই তিলস্মি তালোয়ার ছিল, নাম ছিল এক্সক্যালিবার, তাকে নাকি লেডি অফ দ্য লেক দিয়েছিল। তার একটা রানী ছিল কুইন গেনেভিয়ার, যার সাথে ল্যান্সলটের সম্পর্ক ছিল। তার একটা বিচার মণ্ডলী ছিল যেখানে সব মহান সব যোদ্ধারাই বসতে পেত, রাউন্ড টেবিল বলা হয়। এই সমস্ত সুন্দর সুন্দর গল্প আমরা কিং আর্থার সম্বন্ধে পেয়ে থাকি। বলো, বুঝতে পারলে কিনা? এই যুগটা কিং আর্থারের যুগ ছিল, কিন্তু কিং আর্থারের যুগটাও একটা সময় শেষ হয়ে যাচ্ছে। মহান রাজা তুমি হতে পারো, কিন্তু তোমার ছেলেও মহান হবে তার কোনো মানে নেই, বুঝতে পারলে? সো দ্য পয়েন্ট ইজ দিস, একটা সময় কিং আর্থারের যুগও শেষ হচ্ছে। ঠিক সেই সময় এইখান থেকে আমাদের কোর্সটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। এইখান থেকে ঠিক সেই সময় কি হচ্ছে, ইংল্যান্ড থেকে তিনটা দল উঠে, জার্মান থেকে ইংল্যান্ডের এই জায়গাটাকে দখল করার জন্য জার্মান থেকে তিনটা গোষ্ঠী উঠে আসছে। জার্মান থেকে, কোথা থেকে উঠে আসছে? জার্মান। এদিকে কি বলা হতো? তিনটে গোষ্ঠীর নাম অ্যাংলো, জাটেস অ্যান্ড স্যাক্সন। অ্যাংলো, জাটেস অ্যান্ড স্যাক্সন, এরা এসে ইংল্যান্ডকে দখল করছে। অ্যাংলো, জাটেস, স্যাক্সন। এখন প্রশ্ন হলো, এরা কোন দেশ থেকে এসেছিল? জার্মান থেকে এসেছিল। এরা জার্মানিক ট্রাইব ছিল বা টিউটনিক ট্রাইব ছিল। তার মানে অ্যাংলো স্যাক্সনদের লেখা থেকে আমরা জার্মান কালচারটা বুঝতে পারবো বা টিউটনিক লাইফকে বুঝতে পারবো। তো এই যুগটা শুরু হলো অ্যাংলো স্যাক্সন যুগ। এখানে যখন তিনটে জাতি এসে দখল করে নিল ইংল্যান্ডকে, অ্যাংলো, জাটেস অ্যান্ড স্যাক্সন, এদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল এবং এই করতে করতে জাটেস যে ছিল সে ডিলিটেড হয়ে গেল, শুধু পড়ে রইল অ্যাংলো এবং স্যাক্সন। এরা মিলেমিশে গেল এবং যুগটার নাম হলো অ্যাংলো স্যাক্সন যুগ। যুগটার নাম কি হলো? অ্যাংলো স্যাক্সন যুগ। যুগটার নাম কি হলো? অ্যাংলো স্যাক্সন যুগ। এইখান থেকে আমাদের কোর্স শুরু বেসিক্যালি। অ্যাংলো স্যাক্সন যুগ থেকে আমাদের কোর্স শুরু বেসিক্যালি। অ্যাংলো স্যাক্সন যুগে খেয়াল রাখবে, অ্যাংলো স্যাক্সন যুগে অনেক লেখাজোখা হয়েছিল। তার কারণ একটা স্থায়ী বাসস্থান শুরু হলো, একটা স্থায়ী অর্ডার এলো ফার্স্ট টাইম ইংল্যান্ডে। এর আগেও ছিল কিং আর্থারের আমলে, তারও আগে ছিল হয়তো রোমানরা যখন এনেছিল, কিন্তু বহুদিন পর একটা স্থায়ী আমরা স্থিতিশীলতা দেখতে পেলাম। কোথায় দেখতে পেলাম? অ্যাংলো স্যাক্সন যুগটাতে। অ্যাংলো স্যাক্সন যুগে লেখাজোখা শুরু হলো। অ্যাংলো স্যাক্সন যুগ নিয়ে এবার আমার কিছু প্রশ্ন আছে যেগুলো আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? অ্যাংলো স্যাক্সন যুগে বেশ কিছু লেখাজোখা শুরু হয়েছিল অ্যাংলো স্যাক্সন যুগে, এবং এই যুগের একটা বিখ্যাত লেখা যা আজও পর্যন্ত আমরা আলোচনা করি, এটা এপিক কিনা, এটাকে এপিক বলবো কিনা, সে বিখ্যাত এপিক মহাকাব্য যেটা 3182টা লাইন আছে, সে মহাকাব্যের নাম কি? বিউল্ফ। কি নাম? বিউল্ফ। বিউল্ফ লেখা হলো অ্যাংলো স্যাক্সন যুগে, কিন্তু বিউল্ফ ছাড়াও এই যুগে বেশ কিছু অন্য ধরনের লেখা হলো। তার 3-4টা ক্যাটাগরি আছে, লেখালেখি ক্যাটাগরি আছে যেটা অ্যাংলো স্যাক্সন যুগে লেখা হয়েছিল। অ্যাংলো স্যাক্সন যুগে কি কি লেখা হয়েছিল? হিরোইক পোয়েট্রি। কি লেখা হলো? হিরোইক পোয়েট্রি লেখা হলো। আর কি লেখা হলো? রিলিজিয়াস পোয়েট্রি লেখা হলো। আর কি হলো? এলিজি লেখা হলো। আর কি হলো? ক্রনিক্যালস লেখা হলো এবং প্রোজ রাইটিং হয়েছিল। প্রোজ, ক্রনিক্যাল, হোয়াট এভার ইউ সে, রাইট? এবারে এই যুগটা খুব ভালো যুগ চলেছে, অ্যাংলো স্যাক্সনদের যুগ। এদের যদি তুই জীবনটাকে দেখিস, অ্যাংলো স্যাক্সনদের স্টাইলটাকে দেখিস, লাইফ স্টাইলটাকে দেখিস, তাহলে তুই কি দেখতে পাবি? এই জীবনে 3-4-5টা নীতি ছিল জীবনের। কি কি? প্রথম কথা, যুদ্ধকে ভালোবাসে এরা। 2 নম্বর কথা, এরা মেয়েদেরও সম্মান করতো। 3 নম্বর, রিভেঞ্জ, এদের কাছে স্যাক্রেড, পবিত্র জিনিস ছিল। ঠিক বলো? প্রকৃতিকে ভালোবাসতো এবং ওয়ার উন্ড, কোথাও যদি আঘাত লেগেছে সেটাকে এরা প্রেফার করতো, সেটাকে সম্মান করতো। আর কি? হ্যাঁ, রাজাকে খুব সম্মান করতো। লয়ালিটি এদের কাছে একটা বড় বিষয় ছিল এই অ্যাংলো স্যাক্সনে। এরা ওয়াইল্ড ছিল মূলত, মানে বন্য একদম, কারণ যুগটা তো বন্য, ঠিক আছে? রোজ পশুদের সাথে লড়াই করতে হচ্ছে, হিংস্র প্রাণীদের সাথে লড়াই করতে হচ্ছে, এরকম ছিল এদের লাইফস্টাইল। কাদের লাইফস্টাইলটা ছিল? অ্যাংলো স্যাক্সনদের লাইফস্টাইল। এই যুগটা ভালোভাবে চলেছে, লেখালেখি হয়েছে, পড়াশোনাও হয়েছে, যুদ্ধবিদ্যায় মূলত ছিল। কিন্তু এই যুগের মূল ছিল কি? যুদ্ধবিদ্যা। বুঝতে পারলে কিনা?
এই যুগটা শেষ হয়ে যাচ্ছে 1066 এ। এই যুগটা শেষ হয়ে যাচ্ছে কত সালে? 1066 এ। 1066 এ এতে ইংল্যান্ডের নর্থ সাইড থেকে একটা দল আসছে, এদিকে নর্থম্যান বলা হতো। কোথা থেকে আসছে? ফ্রান্স থেকে আসছে। এরা কোথা থেকে আসছে? ফ্রান্স থেকে একটা নতুন গোষ্ঠী, ডেভেলপড নেশন আসছে, এরা ফ্রান্স থেকে আসছে। এদিকে নর্থম্যান বলা হতো, এবং নর্থম্যান থেকে হলো গিয়ে নরম্যান, নর্থম্যান থেকে হলো গিয়ে নরম্যান, নর্থম্যান থেকে হলো গিয়ে নরম্যান। এই নরম্যানরা কি করতো? নরম্যানরাও কিন্তু খুব উন্নত জাতি ছিল। এরা এসে দখল করে বসলো ইংল্যান্ডকে। ইংল্যান্ডে এই যে নরম্যানদের যে লিডার ছিল তার নাম কি? কে বলতে পারবে? উইলিয়াম দা কনকারার। উইলিয়াম দা কনকারার। আচ্ছা, এখানে একটা খুব ভালো প্রশ্ন আছে, তাহলে অ্যাংলো স্যাক্সনদের হারিয়ে নরম্যানরা ঢুকছে, তাহলে প্রশ্ন হলো নরম্যানদের প্রথম রাজার নাম হচ্ছে উইলিয়াম দা কনকারার, এটা বুঝলাম, কিন্তু অ্যাংলো স্যাক্সনদের শেষ রাজাটাকে? হ্যারোল্ড দা সেকেন্ড। কি নাম? হ্যারোল্ড দা সেকেন্ড। তাহলে হ্যারোল্ড দা সেকেন্ডের যদি কথা বলি আমি, হ্যারোল্ড দা সেকেন্ড কিন্তু খারাপ রাজা ছিল না, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে। হ্যারোল্ড দা সেকেন্ড কিন্তু খুব ভালো রাজা ছিল এবং দক্ষ রাজা ছিল, এবং 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 দস্যুদের সাথে লড়াই করে বারবার জিতেছিল। কিন্তু বাট দ্য লাক ওয়াজ অন কিং অন ফ্রেঞ্চ সাইড। সেদিন যে যুদ্ধটা হয়েছিল কিং হ্যারোল্ড ভার্সেস উইলিয়াম দা কনকারার, সেখানে দিনটা ছিল কিন্তু ফ্রান্সদের জন্য, এবং এই যুদ্ধে কিন্তু উইলিয়াম দা কনকারার জিতে যাচ্ছে। বুঝতে পারলে কিনা? উইলিয়াম দা কনকারার জিতে যাচ্ছে। 1066 এর লড়াইটা হচ্ছে। বাই দ্য ওয়ে, এক্ষেত্রে আমি অ্যাড করতে চাইবো অ্যাংলো স্যাক্সন যুগের একটা তথ্য। কিং হ্যারোল্ডের আগে, কিং হ্যারোল্ডের দাদু বলতে পারিস, ঠিক আছে? কে ছিল? কিং 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 হ্যারোল্ডের দাদু বলতে পারো, ঠিক আছে? কে ছিল? ট্রিটি অফ ওয়েডমোর যে করেছিল, কি নাম ছিল? কিং অ্যালফ্রেড। কিং অ্যালফ্রেড ট্রিটি অফ ওয়েডমোর করেছিলেন। কি করেছিলেন? ট্রিটি অফ ওয়েডমোর করেছিলেন কিং অ্যালফ্রেড। তো কিং অ্যালফ্রেড ট্রিটি অফ ওয়েডমোর করেছিলেন, যেখানে ডেনিস ডাকাতের দল ছিল, ডেন্স থেকে আসা ডাকাতের দল, যারা বারবার ইংল্যান্ডকে লুটপাট করে দিত, এবং ইংল্যান্ডকে লুটপাট করতো। ডাকাতের দলে আমরা সাধারণভাবে 4-5 জন মিলে হামলা করছি, এমনি কিন্তু নয়। প্রায় 30,000 জন, 40,000 জন একসাথে হামলা করতো, যেটা ইংল্যান্ডের সৈনিকরা লড়াই করতে পারতো না। এবং এই ডাকাতের দলটার নাম ছিল দ্য আর্মি। কি নাম ছিল? দ্য আর্মি। এই আর্মিদের সাথে লড়াই করার চেষ্টা করেছিলেন কিং অ্যালফ্রেড, কিন্তু পারেননি, এবং শেষ পর্যন্ত ওদের সাথে একটা চুক্তি সাইন করেছিলেন, এবং চুক্তিটার নাম ছিল ট্রিটি অফ ওয়েডমোর। ট্রিটি অফ ওয়েডমোরে কি হয়েছিল? ডাকাতদের সাথে বিয়ে হবে বেশি করে, ট্রিটি অফ ওয়েডমোর, এবং ওদিকে একটা স্থায়ী বসবাসের জন্য জায়গা দিয়ে দেওয়া হবে। এইটা হয়েছিল ট্রিটি অফ ওয়েডমোরে। সেই কিং অ্যালফ্রেডের নাতি বলতে পারো, গ্র্যান্ডসন বলতে পারো, ছিল কিং হ্যারোল্ড দা সেকেন্ড। কি ছিল? কিং হ্যারোল্ড দা সেকেন্ড, শেষ রাজা অ্যাংলো স্যাক্সনদের। তাদের সাথে লড়াই হয়ে গেল 1066 এ উইলিয়াম দা কনকারের, এবং এখানে উইলিয়াম দা কনকারের জিতে যাচ্ছে। অ্যাংলো স্যাক্সন যুগ শেষ হয়ে যাচ্ছে, এবং ফ্রান্সের লোকজন সেখানে স্থায়ীভাবে থাকতে শুরু করছে। ফ্রান্সের ভাষা, ফ্রান্সের কালচার, ফ্রান্সের তুমি প্রভাব তুমি এখনো পর্যন্ত দেখতে পাবে ইংল্যান্ডে। তার কারণ 1066 যে যুদ্ধটা হলো, সেখান থেকে ফ্রেঞ্চ ইংল্যান্ডের প্রধান ভাষা হয়ে গেছিল। এমনকি আমরা যে ইংরাজি ভাষা আজকে ব্যবহার করি, তার বহু শব্দ ফ্রান্সের ভাষা থেকে প্রভাবিত হয়ে আছে। আমি যদি আজকে বলি পার্পেল, আমি যদি পার্লামেন্ট, কোর্ট, আর্মি, নেভি, বিফ, মাটন, ঠিক আছে, ফ্যাশন, এই সমস্ত কথাগুলো বলি, এগুলো কিন্তু একটাও ইংরাজি শব্দ নয়, এগুলো কিন্তু ফ্রেঞ্চ ওয়ার্ডস। কিন্তু একসাথে বহুদিন ধরে ইংরাজিদের সাথে সাথে থাকার পরে এগুলো ইংরাজির গ্রহণযোগ্যতা পেয়ে গেছে, এবং ইংরাজি শব্দ হিসেবে কনসিডার্ড হচ্ছে আজকে। তার মানে ফ্রান্স এতটাই প্রভাবিত করেছিল যে ইংল্যান্ড এবং ফ্রান্স মিলেমিশে এক হয়ে গেছিল। বলো, বুঝতে পারলে? এভরিবডি গেটস ইট ক্লিয়ার গাইজ? অ্যান্ড দিস ওয়াজ দ্য অ্যাংলো নরম্যান এজ। এটা কি ছিল? অ্যাংলো নরম্যান এজ। এবারে অ্যাংলো নরম্যান যুগেও বেশ কিছু লেখাজোখা হয়েছিল। কি কি লেখাজোখা হয়েছিল কে বলতে পারবে অ্যাংলো নরম্যান যুগে? মানে কত ধরনের হয়েছিল? আগে বলো অ্যাংলো স্যাক্সনটা ক্লিয়ার কিনা। চলে, অ্যাংলো স্যাক্সনটা ক্লিয়ার কিনা বলো আমাকে। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? তাহলে অ্যাংলো স্যাক্সন আশা করি সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। আমি আবার অ্যাংলো নরম্যানটাও ধরছি। হ্যাঁ,